আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি নেওয়া দরকার সেটি কি ঠিকঠাক মতো হয়েছে? কিংবা কোনো একটি চাকরিতে আছেন, সেখান থেকে সামনে এগিয়ে যেতে চান? ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই? এই সব প্রশ্নের উত্তর জানাতে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে। আর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতেই দেখে নেব এ সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরু করতে চাই মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি দেখানোর মধ্য দিয়ে। এরই মধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছে, চলবে 22 জুলাই পর্যন্ত। আমরা একটু মেঘনা গ্রুপের যে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি এক নজরে একটু দেখব। আমরা দেখতে চাই মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানের নাম, তাদের যে বিভাগের নাম ভ্যাট অ্যান্ড কাস্টমস। পদের নাম আমরা দেখছি যে এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তারা, এবং পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে MBA, অ্যাকাউন্টিংয়ে MBA থাকতে হবে, এবং অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে যে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বলছে যে আলোচনা সাপেক্ষে তারা বেতন দেবে, এবং চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী ও পুরুষ, অর্থাৎ নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন যারা চাকরি প্রার্থী আছেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল হবে ঢাকায়, এবং আবেদনের নিয়ম যথারীতি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া তারা বলছে যে আবেদনের শেষ তারিখ 22 জুলাই 2026, অর্থাৎ এরই মধ্যে আমরা দেখছি যে আবেদনের যে প্রক্রিয়া সেটি শুরু হয়ে গেছে, এবং সেটি চলবে 22 জুলাই পর্যন্ত। এ পর্যায়ে দেখব শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান নিটল নিলয় গ্রুপ অফিসার পদে জনবল নিয়োগ দেবে, সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছে তাদেরও, এবং 13 আগস্ট পর্যন্ত চলবে। আমরা একটু বিস্তারিত দেখে নিতে চাই নিটল নিলয় যে প্রতিষ্ঠান রয়েছে তারা আসলে কি চেয়েছে। তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে আমরা দেখছি প্রতিষ্ঠানের নাম নিটল নিলয় গ্রুপ, বিভাগের নাম শোরুম সেলস, পদের নাম অফিসার, পদ সংখ্যা 5 জন। শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে স্নাতক অথবা সমমান থাকতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে যে 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং বেতনের যে নির্ধারিত সীমা সেটি তারা এখানে উল্লেখ করে দিয়েছে। 15,000 থেকে 18,000 টাকা বেতন হবে, এবং চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন যথারীতি আমরা দেখছি যে নারী এবং পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে। বয়সসীমা তারা নির্ধারণ করে দিয়েছে। এর আগের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেখানে আমরা দেখছিলাম যে বয়সসীমা কিন্তু নির্ধারণ ছিল না। এখানে আমরা দেখছি যে 22 থেকে 35 বছর পর্যন্ত যে বয়সসীমা সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং কর্মস্থল হতে পারে যে কোনো জেলায়, অর্থাৎ নিটল নিলয় ঢাকার বাইরেও যে জেলাগুলোতে কার্যক্রম রয়েছে সেখানেই কর্মস্থল হতে পারে। এবং আবেদনের নিয়ম যথারীতি নিটল নিলয় গ্রুপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে, এবং আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে 13 আগস্ট 2026। এ পর্যায়ে দেখব বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু এক নজরে দেখে আসতে চাই তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখব। প্রতিষ্ঠানের নাম যথারীতি যেটি বলছিলাম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পদের নাম মেডিকেল প্রমোশন এক্সিকিউটিভ, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, এবং অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে যে প্রয়োজন নেই। চাকরির ধরন যথারীতি ফুল টাইম। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ, বয়সসীমা এখানে উল্লেখ নেই। কর্মস্থল হতে পারে যে কোনো জায়গায়, অর্থাৎ ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার কথা তারা বলছে, উৎসব বোনাস থাকবে, প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি, অর্থাৎ মূল যে বেতন সেই বেতনের বাইরেও অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে তারা সেই সুবিধাগুলো প্রদান করবে, সেটি উল্লেখ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিতে। এবং আবেদনের নিয়ম যথারীতি তাদের ওয়েবসাইটে গেলেই অনলাইনে আবেদন করা যাবে, এবং আবেদনের শেষ তারিখ তারা বলছে 29 জুলাই 2026। এ পর্যায়ে আমরা একটি বেসরকারি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চাই। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, তারা অ্যাসোসিয়েট এবং অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছে। আমরা একটু দেখতে চাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেখানে তারা বিস্তারিত কি চেয়েছে। প্রতিষ্ঠানের নাম যথারীতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ইম্পোর্ট অপারেশনস যে বিভাগ রয়েছে সেই বিভাগে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে স্নাতক অথবা সমমান, এবং অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এবং আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করবে।
বেতনের যে বিষয়টি রয়েছে সেটি আলোচনা সাপেক্ষ। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী এবং পুরুষ, বয়সসীমা তারা নির্ধারণ করেছে সর্বনিম্ন 24 বছর হতে হবে এবং কর্মস্থল ঢাকা, অর্থাৎ ঢাকায় যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখাগুলো রয়েছে সেখানেই কর্মস্থল হতে পারে। আবেদনের নিয়ম যথারীতি তাদের ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং অনলাইনে করা যাবে এবং আবেদনের শেষ সময় তারা বলছে যে 25 জুলাই 2026। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন সাহস মুস্তাফিজ, কমিউনিকেশন ম্যানেজার অরবিস ইন্টারন্যাশনাল। কথা বলবো তার সাথে। সাহস ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ব্যস্ততার মাঝেও আপনি এসেছেন। আজকে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং শুরুটা করতে চাই, আমরা অনেকগুলো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখাচ্ছিলাম। আপনি যেহেতু জনসংযোগ কর্মকর্তা হিসেবে আছেন, পাবলিক রিলেশন, সেই জায়গাটা দিয়ে শুরু করতে চাই। পাবলিক রিলেশন যে সেক্টর রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে, সেটার বর্তমান অবস্থা কেমন, গুরুত্ব কতটা, এটি যদি মূল্যায়ন করতেন আপনার। এটা একটা অনেক বড় সেক্টর। আপনি জানেন যে কমিউনিকেশন, যারা জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন নামে যে ডিপার্টমেন্ট রয়েছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এবং অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে, এই গ্র্যাজুয়েটরা সাধারণত কমিউনিকেশন ফিল্ডে আসে, যেটাকে আমরা বাংলায় জনসংযোগ কর্মকর্তা বলতে পারি। আর একটা গ্রুপ চলে যায় হচ্ছে জার্নালিজমে, এই এখন টেলিভিশনের মতো অনেকগুলো মিডিয়া বাংলাদেশে আছে, সেখানে কাজ করে। তো এই একটার সাথে কিন্তু সম্পর্কিত। তো এই পড়াশোনা যারা করে, জার্নালিজম, কমিউনিকেশন, এখানে বিজ্ঞাপন পড়ানো হয়, এখানে ফিল্ম পড়ানো হয়, এখানে নানান ধরনের থিওরিটিক্যাল বিষয় পড়ানো হয়। ফলে একটা মানুষের ব্রেইনে যাদের আসলে মানুষের সাথে মানুষের যোগাযোগ করিয়ে দেওয়া কিংবা একটা অর্গানাইজেশনের সাথে মানুষের সম্পর্ক স্থাপন করার আগ্রহ আছে, এক ধরনের স্কিল, এটা একটা বিশেষ স্কিল, কথা বলতে পারা এবং অর্গানাইজেশন কি বলতে চায় সেটা মানুষের কাছে উপস্থাপন করার যে যোগ্যতা যাদের মধ্যে আছে, একেবারে আমি বলবো যে পুঁথিগত বিদ্যার বাইরে গিয়েও যাদের এই সহজাত এই প্রবৃত্তি আছে, তারা এই সেক্টরে আসছে এবং এটা একটা হিউজ সেক্টর। আপনি বলছিলেন যে কত বড়, বাংলাদেশে অসংখ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, সবগুলোতেই কমিউনিকেশনস ডিপার্টমেন্ট আছে। বাংলাদেশে অসংখ্য সরকারি প্রতিষ্ঠান আছে যেগুলোতে একটি জনসংযোগ বিভাগ রয়েছে, সবগুলো ব্যাংকে জনসংযোগ বিভাগ রয়েছে এবং মিডিয়ার কথা তো বললামই। এবং বলা হয় যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, আপনি যে অর্গানাইজেশনগুলো কথা বলবেন, তাদের মুখপাত্র বলা হয় যে একজন জনসংযোগ কর্মকর্তাকে, এবং তিনি ওই কোম্পানির হয়ে ভাবমূর্তি বাড়ানো কিংবা তাদের যে কমিউনিকেশন স্কিলগুলো রয়েছে, যোগাযোগ করানো বা গণমাধ্যমে তাদের যে আরও বেশি বেশি যে কমিউনিকেশনগুলো রয়েছে সেগুলো বাড়ানোর নিশ্চয়ই একটা বড় দায়িত্ব কিন্তু জনসংযোগ কর্মকর্তার পরে। সেই দায়িত্বগুলো কতটা চ্যালেঞ্জিং? ভীষণ চ্যালেঞ্জিং। এখানে একটা টার্ম আমরা ইউজ করি, ক্রাইসিস কমিউনিকেশন। অনেক সময় অর্গানাইজেশন আসলে কি বলতে চায় বা কি বলবে, একটা অর্গানাইজেশনে অনেক মানুষ কাজ করেন, তারা যেন এক ভাষায় কাজ করে, কথা বলেন। এবং শুধু তাই নয়, যখন অর্গানাইজেশন কোনো রেপুটেশনাল রিস্কে পড়ে, তখন কিন্তু কমিউনিকেশনই সবচাইতে বড় রোলটা প্লে করে। অর্থাৎ একটা অর্গানাইজেশনের যিনি লিড করেন তাকেও আসলে গাইড করার দায়িত্ব কমিউনিকেশনের। আমি আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলতে পারি, যেমন আমার অর্গানাইজেশনের যেটা হেডকোয়ার্টার, সেখানে সিইও আছেন, সেই সিইওকে কিন্তু অর্গানাইজেশনের ল্যাঙ্গুয়েজ নিয়ে গাইড করেন আসলে আমাদের যিনি কমিউনিকেশনসের হেড। অর্থাৎ এই রোলটা অনেক ব্যাপক। একটা অর্গানাইজেশনের ভাবমূর্তি কিভাবে অক্ষুণ্ণ রাখা যাবে সেই ব্যাপারে কমিউনিকেশনসের যে টিম, সেই টিমটা সবসময় অ্যাওয়ার্ড থাকে। এই সেক্টরে এখন গতি কেমন দেখছেন? আমরা 90 দশকে যদি ধরি বা পরবর্তীতে 2000-এর পর, এই যে জনসংযোগ কর্মকর্তার যে একটা পদ রয়েছে বা একটা চাকরি বা জব রয়েছে, সেটি দিন দিন কিন্তু বাড়ছে আমরা দেখছি, এবং ভবিষ্যৎটা কেমন? এটা ভীষণ রকমের গ্রোয়িং। কারণ আপনার যখন থেকে ডিজিটাল মিডিয়া আসলো, তখন থেকে কিছু কাজ, কিছু স্কিল পরিবর্তন হলো। আগে জনসংযোগ কর্মকর্তাদের মূলত কাজ ছিল লেখালেখি করা, প্রেস রিলিজ লেখা, মিডিয়ার সাথে একটা সংযোগ স্থাপন করা। কিন্তু এখন আসলে প্রত্যেকটা অর্গানাইজেশন নিজেই মিডিয়া, নিজেই তাদের সোশ্যাল মিডিয়া আছে, ওয়েবসাইট আছে। এখন বিভিন্ন অর্গানাইজেশন তারা রিলস বানানোর চেষ্টা করছে। তো এই জায়গাগুলো এত ব্যাপক হয়ে যাচ্ছে যে এখন আপনাকে কথা বলতে গেলে আপনার একজন কমিউনিকেশন এক্সপার্ট লাগবেই, না হলে আপনি ভুল বলার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ফলে অর্গানাইজেশনগুলো একদম স্কিলড
এবং বিশেষ করে যারা যুগের সাথে তাল মিলিয়ে স্কিল্ড, এরকম স্কিল্ড কমিউনিকেশন প্রফেশনালকে তারা সবসময় হায়ার করার জন্য খুঁজছে। কিছুদিন যাবত আমরা দেখছি যে বিশেষ করে আমি যে সেক্টরে আছি, আমি যদি বলি ডেভেলপমেন্ট সেক্টর, এখানে আমরা একটু মনে হচ্ছে একটু অস্থিরতা, একটু বিশেষ করে দু একটা ডোনার অর্গানাইজেশন তাদের ফান্ড বাতিল করার কারণে, কিন্তু এটাই শেষ কথা না। আমরা দেখছি যে আবার এটা রিভাইভ করছে। বাংলাদেশে আপনি যদি দেখেন ঐতিহাসিকভাবেই ডেভেলপমেন্ট যে সেক্টরটা, এর অবদান কিন্তু অনস্বীকার্য। এবং এখানে কমিউনিকেশন, আপনি মিনা কার্টুনের কথা জানেন, আপনি মানুষের যে অভ্যাস রয়েছে, বদ অভ্যাস রয়েছে, সেগুলোকে কিন্তু সঠিক পথ দেখানোর ক্ষেত্রে কমিউনিকেশনের একটা ভূমিকা রয়েছে। সেই জায়গাগুলো কিন্তু এখনও আছে, এখনও বাড়ছে। আর কিছু জায়গা তো স্ট্যাটিক, এটা থাকবেই। আপনি একটা অর্গানাইজেশন, একটা সরকারি প্রতিষ্ঠান, এর একটা জনসংযোগ বিভাগ থাকবেই, সেখানে চাকরি থাকবেই, সেগুলো স্ট্যাটিক, সেগুলো আছে, বরং এটার প্রসার আরও হচ্ছে। এবং এই তরুণদেরকে কি করা যেতে পারে, মানে তরুণদেরকে কি করতে হবে এখন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছে? আপনি যেটি শুরুতে বলছিলেন যে জার্নালিজম ডিপার্টমেন্ট বা কমিউনিকেশন ডিপার্টমেন্ট রয়েছে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এখন হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু বের হচ্ছে। তাদের চাকরির ক্ষেত্রটা এখন কতটা বিস্তর? প্রথম কথা হচ্ছে যে কমিউনিকেশন সেক্টরটা এমন যে এটা বেসিকটা যদি আমি একাডেমিক গ্রাউন্ডে ধরি, ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধ না। আমরা আমাদের সেক্টরের অনেক সিনিয়রকে দেখেছি যারা অন্যান্য ডিপার্টমেন্টে পড়াশোনা করেও এই সেক্টরে ভালো করছেন। তবে নিঃসন্দেহে যে কোনো বিষয়ের বেসিক পড়াশোনা থাকলে সেটা অ্যাডেড অ্যাডভান্টেজ, সেটা প্রফেশনেও কাজে লাগে, কিন্তু এটা সীমাবদ্ধ না। কিন্তু আমি মনে করি বিশেষ করে যারা তরুণ, অনেকেই আমাকেও রিচ আউট করেন যে কিভাবে এই সেক্টরে আসতে পারে। বিশেষ করে আমার কাছে মনে হয়েছে আজকে এই ওয়েটিং সিটে বসে থাকার সময় যে এইরকম একটা প্রোগ্রাম যদি আমার সময় থাকতো, যখন আমি ক্যারিয়ারে এই কমিউনিকেশন সেক্টরে আসার প্রিপারেশন নিচ্ছিলাম, আমি শুধু বিডি জবস খুঁজতাম, কিন্তু এই যে লাইভলি একটা কনভারসেশন। তো আমার কাছে মনে হয় যে আমার যখন কমিউনিকেশন সেক্টরে আসবো, আমি সিভি লিখছিলাম, আমার সিভিটা 5 পৃষ্ঠা ছিল। আমি তখন ঠিক ফ্রেশারও না, আমার প্রফেশনটা শুরু হয়েছে একাডেমিক্স দিয়ে। আমি একটা ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম, সেখান থেকে কমিউনিকেশন সেক্টরে এসেছি। তখন আমার সিভিটা 5 পৃষ্ঠা ছিল। তো আমি সেই সিভি দিয়ে কোথাও ডাক পাচ্ছিলাম না। আমি প্রায় 200-250 অর্গানাইজেশনের ইয়েতে আমি সিভি ড্রপ করেছিলাম, বিডি জবস এবং অনলাইন মাধ্যমে, কিন্তু আমি কোথাও থেকে ডাক পাচ্ছিলাম না। 4-5টা জায়গায় ডাক পেয়েছি, কিন্তু আমি শেষ পর্যন্ত আমি আর জয়েন করতে পারিনি। এর কারণ হিসেবে আমি যখন আমার সিনিয়রদেরকে তাদের সাথে যোগাযোগ করছিলাম, তখন তো আর এরকম প্ল্যাটফর্ম ছিল না। তখন আমার এক সিনিয়র, আমি সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, আমার ডিপার্টমেন্টের সিনিয়র, উনি বললেন যে আমি ইউনিভার্সিটি থেকে কালচারালি খুব অ্যাক্টিভ ছিলাম, তো আমি সিভিতে সব ভরায় রাখছিলাম, আমি এই করতে পারি, সেই করতে পারি। আমি মনে করেছিলাম যে কমিউনিকেশন ইজ অল অ্যাবাউট পাবলিক স্পিকিং অ্যান্ড এভরিথিং। তো কিন্তু উনি বললেন যে তোমাকে আরও ফোকাসড হতে হবে, অর্থাৎ যেই অর্গানাইজেশনে তুমি অ্যাপ্লাই করছো, তোমার সিভিটা ওই অর্গানাইজেশনের হয়ে কথা বলতে হবে, হ্যাঁ, তাদের সাথে সম্পর্কিত। হ্যাঁ, তখন আমি সিভিটা কেটে 2 পৃষ্ঠা করলাম। তখন উনি বললেন যে এটা তোমার স্টেজ অনুযায়ী 1 পৃষ্ঠা হলে ভালো, তবে যেহেতু তোমার আগে অন্য প্রফেশনে ছিল, 2 পৃষ্ঠা হতেও পারে। কিন্তু যারা ফ্রেশার্স, একদমই ফ্রেশার্স, আমি বলবো তারা ভলান্টিয়ার কাজ করতে পারে, সোশ্যাল অ্যাক্টিভিজম করতে পারে, বিভিন্ন এই সেক্টরে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ আছে, সেগুলোতে অ্যাটেন্ড করতে পারে। আমি আপনাকে জাস্ট একটা জিনিস বলতে পারি, আমরা যারা কমিউনিকেশন সেক্টরে কাজ করি, আমাদের একটা ফেসবুক পেজ ছিল, বাংলাদেশ ডেভেলপমেন্ট কমিউনিকেশন প্রফেশনালস, এটা হচ্ছে BDCF। এটা আমরা ফেসবুকে লেখালেখি করতাম, ওখানে আমরা জব সার্কুলারগুলো আমরা নিজেরাই ভলান্টিয়ার। আমরা এটার সদস্য সঙ্গে এখন অনেকগুলো দেখি, আপনারা মাঝে মাঝে প্রোগ্রামও করে থাকেন। আমরা প্রোগ্রামও করে থাকি। তখন আমরা এটা যেহেতু ফেসবুক পেজ ছিল, আমরা ওই থেকে ভলান্টিয়ার করে আমরা নিজেরা প্রোগ্রাম করতাম, একটা কমিউনিকেশন কনক্লেভও করেছিলাম। এরপরে আমরা একসাথে হয়ে আমরা ভাবলাম যে এটাকে একটা অর্গানাইজেশনের রূপ দিতে পারি কিনা, যাতে করে ইয়াংদেরকে আমরা পথ দেখাতে পারি। সো আমরা এখন একটা সরকারি রেজিস্ট্রেশনের মাধ্যমে BCPS, বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনাল সোসাইটি, আমরা মাঝে মাঝে ওয়ার্কশপ করি, ট্রেনিংয়ের ব্যবস্থা করি। শুধু এইটা নয়, এরকম অসংখ্য বলবো না, আরও কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেখানে তরুণরা শিখতে পারে। লিঙ্কডইনে এখন অনেকগুলো লার্নিং প্ল্যাটফর্ম আছে। AI টুলস শিখতে হবে। একটা মানুষকে এখন 360 ডিগ্রি কাজ করতে হবে। আগে যদি শুধু লিখলেই হতো, এখন সেটা করলে হবে না। এখন বলতে পারতে হবে, ছবি বানাতে হবে, ছবি তুলতে হবে, সেই ছবি এডিট করে, গ্রাফিক্স করে এবং ভিডিও এডিট করে সেই একটা ভিডিও স্টোরি বানানো এবং ছোট ছোট রিলস বানানো, কিভাবে মানুষকে কোন মাধ্যমে ক্যাচ করা যায়, তার সবকিছুই একটা মানুষকে করতে জানতে হবে। রাইট। আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতির পরে সে আরো কথা বলবো। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, আমাদের সাথে আছেন সাহস মুস্তাফিজ, কমিউনিকেশন ম্যানেজার অরবিস ইন্টারন্যাশনাল। কথা বলছিলাম বিরতির আগে তার সাথে। এবার আরেকটু কথা বলতে চাই। কমিউনিকেশন নিয়ে অনেকগুলো কথা বলছিলেন, অনেক ধরনের অভিজ্ঞতা শেয়ার করছিলেন আপনি। এই পর্যায়ে একটু জানতে চাই যে কমিউনিকেশনের যারা স্টুডেন্ট এবং স্টুডেন্ট না, তাদের জন্য আসলে আরও কী কী গুণাবলী বা কী কী যোগ্যতা দক্ষতা বাড়ানো প্রয়োজন এই সেক্টরে, মানে জব পেতে গেলে? প্রথম কথা হচ্ছে যে চাকরিতে ঢুকতে গেলে সবাই অভিজ্ঞতা খোঁজে, কিন্তু প্রত্যেকেই কোথাও না কোথাও শুরু করে। তো সেই শুরু করার জায়গাটা আমি মনে করি যে বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে খুঁজতে হবে যে কিভাবে ছোট ছোট পার্ট টাইম কাজ করা যায়, কিভাবে একটু লেখালেখি করা যায় কোনো একটা পার্টিকুলার বিষয়। আমি যদি মনে করি যে আমি ক্লাইমেট নিয়ে কাজ করব, তাহলে আমি ক্লাইমেট নিয়ে লেখালেখি করি। বিভিন্ন নিউজ পোর্টাল আছে, সেগুলোতে একটু লেখার চেষ্টা করি। রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে আমি আসলে কোন দিকে যাচ্ছি। যেমন হেলথ কমিউনিকেশন একটা বিষয়, আবার এরকম এডুকেশন একটা বিষয়। সো শুরুতেই যদি আমি বুঝতে পারি আমার স্ট্রেংথটা কোথায়, মানে শুধু কমিউনিকেশন না, এটাকে যদি আরেকটু ছোট করে চিন্তা করতে পারি, তাহলে কাজ পেতে সহজ হয়। যেমন আমি এর আগে মাইগ্রেশন নিয়েও কাজ করেছি। সো এরকম ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলোতে আসলে এক্সপার্ট লোকের সংখ্যা কম। যেমন আমি ফ্যাক্ট চেক নিয়ে কাজ করেছি একটা সময়। ফ্যাক্ট চেকে বাংলাদেশে খুব বেশি মানুষ কিন্তু নাই যারা স্কিল, যারা শেখাতে পারে। ফলে আমি যখন ওই জায়গাতে একটু এক্সপ্লোর করেছি, আমি দেখেছি যে এটার অনেক চাহিদা। আমি পরে ট্রেনার হিসেবেও কাজ করেছি। তো আমি এটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করলাম যে আপনি যদি আপনার কমিউনিকেশনের, অর্থাৎ আপনি আপনার প্রফেশনের গন্তব্যটাকে, লক্ষ্যটাকে যদি একদম ছোট করে চিন্তা করতে পারেন যে আমি এই একদম নির্দিষ্ট স্পেসিফিক, এবং ওইটা নিয়ে আপনার যদি ছোট ছোট কাজ করতে পারেন, তাহলে এটা অ্যাডেড ভ্যালু হিসেবে কাজ করে। আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমি যখন মাইগ্রেশন রিলেটেড একটা ন্যাশনাল লেভেলের এনজিওতে প্রথমে আমি কমিউনিকেশন সেক্টরে যাই, তখন আমার আসলে এই রিলেটেড কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু IOM-এ আমি কনসার্ট ফর মাইগ্রেন্টসে একজন অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছি। এটা আমার আসলে ওই ধরনের খুব ফর্মাল এঙ্গেজমেন্ট ছিল না, কিন্তু আমি থেকেছি, আমি কাজ করেছি, কাজ শেখার চেষ্টা করেছি, এবং সেটাই আমি সিভিতে যখন লিখেছি, ওই অর্গানাইজেশন, যে ন্যাশনাল লেভেলের যে অর্গানাইজেশনের কথা বলছি, তারা কিন্তু আগ্রহী হয়েছে যে সে কিছু না কিছু হলেও আমার সেক্টরে কিছু না কিছু জানে। তো আমি মনে করি যে ওই সেক্টরের কিছু না কিছু ছোটো কাজ। আর যেটা বললেন যে স্কিলসের ব্যাপার, আপনাকে ভিডিও এডিট জানতে হবে, আপনাকে ছবি তুলতে জানতে হবে, এবং এই ভিডিওটা আপনি কি কাজে লাগাবেন, এই ছবিটা আপনি কি কাজে লাগাবেন, সেটা আপনাকে জানতে হবে। আপনি কিভাবে খুব ছোট 2 লাইনে কিভাবে একটা বিষয়কে ফুটিয়ে তুলবেন, সেটা আপনাকে জানতে হবে। আপনাকে লিঙ্কডইনটা খুবই দক্ষভাবে ব্যবহার করতে হবে। আপনার নেটওয়ার্কটা বিল্ড আপ করতে হবে। যারা এই প্রফেশনে কাজ করছে তাদের সাথে যোগাযোগটা, তাদের সাথে নেটওয়ার্কিংটা এমনভাবে করতে হবে, খুব মডেস্ট ওয়েতে, তারা যেন জানতে পারে না এই ছেলেটা আছে, এই মেয়েটা আছে, যে এই সেক্টরে আসার জন্য প্রিপেয়ার্ড। সোশ্যাল মিডিয়াও তো এই ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখে, যে সেখানে আপনি কিভাবে নিজেকে প্রকাশ করবেন বা আপনার পেশাকে কিভাবে ইয়ে করবেন। আমরা অনেক সময় ফেসবুকে ভাবি যে আমি একটা প্রোফাইল পিকচার আপলোড করব, আমি কোথায় খাচ্ছি সেটা আপলোড করব, কি খাচ্ছি সেই খাবারের ছবি আপলোড করব, কিন্তু এর বাইরে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার অনেক বড় ভূমিকা রয়েছে। যেমন আপনার সাথে আমি অনেক দিন ধরে কানেক্টেড, আপনি আমার কাজ দেখছেন, আমি আপনার কাজ দেখছি। তো সেখানে আমি আমাকে কিভাবে রিপ্রেজেন্ট করছি এটা কিন্তু ম্যাটার করে, আপনি আপনাকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন এটা ম্যাটার করে। এবং আজকাল কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনি যখন ইন্টারভিউ ভাইবা ফেস করতে যাবেন, তখন কিন্তু অর্গানাইজেশনগুলো তাদের সোশ্যাল মিডিয়া অনেক সময় চূড়ান্তভাবে যারা নির্বাচিত হয়, ধরলাম যে 3 জন নির্বাচিত হয়েছে, তারা কিন্তু লিঙ্কডইন বা ফেসবুক এইগুলো ঘেটে দেখে বলে আমার বিশ্বাস স্মার্ট অর্গানাইজেশনগুলো তাই করে। এখানে এই সোশ্যাল মিডিয়ার স্মার্ট রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অন্তত কমিউনিকেশন প্রফেশনালদের জন্য তো এটা খুবই ইম্পর্টেন্ট। সাহস ভাই, আমরা শেষ করব আজকের আয়োজন। খুব সংক্ষেপে আপনি যে অনেকগুলো পরামর্শ দিলেন, অনেকগুলো অভিজ্ঞতার কথা শেয়ার করলেন, নিশ্চয়ই সেগুলো নতুন যারা চাকরি প্রার্থী বা যারা এই পেশায় আসতে চায় বা আছেন এখনও, তাদের কাজে লাগবে নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।